প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো? আমি আশরাফুন নাহার তুহিন অনলাইন কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে নবম শ্রেণীর, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি যখন ক্লাসটা করছি তখন তোমরা অবশ্যই বইটা নিয়ে বসবে। আমি যে বইটা নিয়ে বসার কথা বলছি অবশ্যই সে বইটার নাম হচ্ছে জীববিজ্ঞান। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জীববিজ্ঞান এবং জীববিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। তোমরা এই করোনাকালীন সময়ে 9-এ যারা উঠেছো তারা অষ্টম শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে ক্লাস করতে পারোনি। তোমাদের সঙ্গে আমার পরিচয় নেই, তোমরা অনেকে আমাকে চিনতে পারো না, চিনো না, জানো না। আমিও তোমাদেরকে চিনতে পারিনি। বিশেষ করে নবম শ্রেণীর আমার ছাত্রছাত্রীদের জন্যই এই কথাগুলো বলা। পরবর্তীতে দশম শ্রেণী তো কিছু ক্লাস পেয়েছে, যার জন্য ওরা পেয়েছে, বিশেষ করে ওদের কথা বলছি না। আমি কার কথা বলছি? আমি তোমাদের কথা বলছি। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। জীববিজ্ঞান জিনিসটা কঠিন কিছুই না, তোমরা ভয় পাবে না। তোমরা আমার ক্লাসটা ফলো করবে এবং বইটা নিয়ে বসবে। আমি যেখানে যেখানে যেভাবে বলবো সেভাবে তোমরা অবশ্যই খেয়াল করবে। প্রথমে যে জিনিসটা আলোচনা করব যে এই পাঠটার মধ্যে তোমরা কি পাবে? জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখা, আর হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আসো জীববিজ্ঞানের ধারণা। জীববিজ্ঞান, বিজ্ঞান জিনিসটা আমরা জানি। বিজ্ঞান জিনিসটা কি? বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সায়েন্স। অনেকেই বলে, নবম শ্রেণীর ছেলেমেয়েরা যখন নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যাও তখন অনেক টিচাররাই বলে যে সায়েন্স পড়ে, কিন্তু ছেলেমেয়েরা সায়েন্স বানানটা সঠিকভাবে লিখতে পারে না। তখন আমরা যারা সায়েন্সের শিক্ষক আছি তাদের এই বিষয়টা যখন আমাদের কানে আসে আমাদের অনেক কষ্ট লাগে যে তোমরা সায়েন্স বানানটা লিখতে পারো না। সেই সায়েন্স বানানটা কিভাবে লিখবে? দেখো, SCIENCE, সায়েন্স। এই সায়েন্স বানানটা তোমরা বারবার অবশ্যই মনে রাখবে। কেউ যেন আমাদের কি করতে না করতে পারে, উপেক্ষা করতে না পারে যে আমরা সায়েন্সে পড়ি, আমরা সায়েন্স বানান পারি না, এই জিনিসটা যেন না হয়। তাহলে আমরা কি সায়েন্সের স্টুডেন্ট? আমরা কোন বিভাগের স্টুডেন্ট? সায়েন্সের স্টুডেন্ট। যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্টস, আমরা সায়েন্স বানানটা আমরা করতে পারবো না। অবশ্যই আজকের পর থেকে আমি আশা করব তোমরা সকলেই সায়েন্স বানানটা অবশ্যই পারবে। তাহলে আমাদের বিজ্ঞান কথার অর্থই হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? বিশেষ জ্ঞান। আমরা সব বিষয়ে জ্ঞান অর্জন করি, কিন্তু অন্যান্য বিষয়ের জ্ঞানটা আর বিজ্ঞানের জ্ঞানটা কিন্তু একই রকম না। কেমন একই রকম না? যেমন ধরো আমরা বাংলায় পড়ি, কি পড়ি? কবি পড়ি, লেখক পড়ি, লেখকদের পরিচিতি পড়ি, একটা গল্প পড়ি, কাহিনী বলি, কবিতা, ছন্দের তালে তালে কবিতা বলি। এই কবিতাগুলো যখন শিখি, গল্প যখন বলি তখন আমাদের ঠিকই মনে থাকে, কিন্তু পরবর্তীতে যখন বলা হয় তখন কিন্তু আমাদের আর এটা মনে রাখতে পারি না। হয়তো মনে থাকে কিন্তু বিশেষভাবে যখন নাকি বলি, বলার পরে আমাদের জিনিসটা শেষ। কিন্তু বিজ্ঞান জিনিসটা কখনো শেষ হয় না। পৃথিবী যত দিন টিকে থাকবে বিজ্ঞান জিনিসটা তত দিন থাকবে। তাহলে বিজ্ঞানের মানে কি? বিজ্ঞানের মানে হচ্ছে আমাদের কিভাবে আমাদের কি করা, কোন জিনিসকে আমরা কি করব? আইডেন্টিফাই করব, চিন্তা করব, জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করে এটা নিয়ে কি করব? জিনিসটা কি, এই জিনিসটার নাম এটা হলো কেন, তারপর এটা নিয়ে কি করব? পরীক্ষা করব, পরীক্ষা করে কি করব? গবেষণা করব, গবেষণা করে কি করব? আমরা একটা স্বাভাবিক প্রাথমিক পর্যায়ে একটা ফলাফল নিব। আরে কি ফুলটা এত লাল, কেন লাল হলো? কি কারণে লাল হলো? লাল হওয়ার কারণ কি? আসলে কি জন্য লাল হলো? এই কারণটা যখন আমরা চিহ্নিতকরণ করতে পারবো তখন আমরা বলতে পারবো হ্যাঁ এই ফুলটার নাম এটা এবং এই কারণে ফুলের রংটা লাল হয়েছে। যেহেতু এই ফুলটার রং লাল এবং ফুলটা দেখতে এরকম, তখন এই ফুলটার আমরা নাম বলতে পারবো। প্রথমে কিন্তু আমরা নামটা বলতে পারবো না। তাহলে কি করতে হবে? আগে আমাদের চিনতে হবে, জানতে হবে, বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, তারপরে আমরা কি করতে পারবো? নামটা বলতে পারবো। এই যে নামটা বলতে পারছি, কি করেছি? আমি চিন্তা করেছি। চিন্তা
চিন্তা করে, পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে চিন্তা করেছে, চিন্তা করে কি করেছে, একটা ফলাফল নিয়েছে। ফলাফলটা আমার ঠিক হবে কিনা চিন্তা ভাবনা করে সর্বশেষে কি করেছে, আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে হ্যাঁ এই ফুলটা অবশ্যই এটা। তাহলে কি সর্বশেষ স্টেজটা হলো কি আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্তে এই যে চিন্তা ভাবনা করা, তাহলে বিজ্ঞান জিনিসটা হচ্ছে কি চিন্তা ভাবনা করা। চিন্তা ভাবনা করে আমাদের কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা কি বিজ্ঞান জিনিসটা বুঝতে পেরেছো। বিজ্ঞান জিনিসটা কি, বিজ্ঞান জিনিসটা হচ্ছে কি বিশেষ জ্ঞান। তাহলে এই যে জীববিজ্ঞানের ধারণার ক্ষেত্রে আমরা বলছি আমাদের চারিপাশে যা কিছু দেখি, যেমন আমি কথা বলছি, আমি কিন্তু কথা বলছি যেহেতু আমি জীব, কিন্তু আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা কি, অবশ্যই বলবে ম্যাডাম কলম। কিন্তু এই কলমটা কি কথা বলতে পারে? নিশ্চয়ই কলমটা কথা বলতে পারে না। যেহেতু কলমটা কথা বলতে পারে না, তাহলে পদার্থটা কেমন ধরনের পদার্থ? এটি অবশ্যই বলবে একটি কি পদার্থ, অবশ্যই জড় পদার্থ। তাহলে এই জড় পদার্থের সঙ্গে কি আমার কি একটা সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এই জড় পদার্থটা দিয়ে আমি কি করছি, লিখছি। কোথায় লিখছি? আমি এই বোর্ডের মধ্যে লিখছি। তাহলে এই যে বোর্ডের মধ্যে লিখছি, বোর্ডটাও জড় পদার্থ এবং কলমটাও জড় পদার্থ। মাঝখানে কে? আমি জীব। তাহলে এই জীব এবং জড়ের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে এই জীব এবং জড় উপাদানগুলো কোথায় আছে? আমাদের প্রকৃতির মধ্যে আছে জীব এবং জড় উপাদানগুলো। যেহেতু প্রকৃতির মধ্যে জীব এবং জড় উপাদানগুলো আছে, তাহলে কোত্থেকে আমাদের এই জীবের সৃষ্টিটা হলো? আমাদের জীবের সৃষ্টিটা হবে কোত্থেকে? অবশ্যই জড় উপাদান থেকে কিসের সৃষ্টি হবে? জীবের সৃষ্টি হবে। যেমন ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন, দুইটা উপাদান, দুইটা পদার্থ। এই দুটো পদার্থ যখন বিক্রিয়া করবে কি তৈরি হবে? পানি তৈরি করবে। এই পানির বৈশিষ্ট্য সম্পূর্ণ হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে ভিন্ন। তাহলে যে জিনিসটা উৎপত্তি হয়েছে, কি উৎপত্তি হয়েছে? পানি উৎপত্তি হয়েছে। এই পানিটার বৈশিষ্ট্য হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে ভিন্ন। যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে ভিন্ন, তাহলে নতুন বৈশিষ্ট্যে একটা যৌগ গঠন করেছে কি? পানি গঠিত হয়েছে। এর বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণই নতুন থাকে। ঠিক তেমনই জীব জিনিসটা কি হয়েছে? জড় উপাদান থেকে সুনির্দিষ্ট পরিমাণে কিছু জড় উপাদান দিয়ে যখন জীবের সৃষ্টি হয়, এই জীবের বৈশিষ্ট্যটা কি থাকবে? সম্পূর্ণ জীব থেকে ভিন্ন থাকবে। তাহলে তাকেই বলা হবে জীব। তাহলে জীব জিনিসটা কি আসে শিখি? জীব হচ্ছে যাদের জীবন আছে, তারাই হচ্ছে কি জীব। তাহলে জীবনটা কি আসে আমরা জানি। জীবন কি? জীবন। তাহলে জীবন জিনিসটা কি? জীবন হচ্ছে সজীব প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম ম্যাডাম বলবে প্রোটোপ্লাজম তো আমরা চিনি না। প্রোটোপ্লাজম একটা পদার্থ। কেমন পদার্থ? আমরা কি দিয়ে সৃষ্টি? আমরা অসংখ্য অসংখ্য কোষ দিয়ে সৃষ্টি। আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো কে করছে? কোষ করছে। যেহেতু আমরা কোষ দিয়ে সৃষ্টি, তাহলে আমরা কি প্রাণী কোষ। ঠিক প্রাণী কোষ, অবশ্যই আমরা প্রাণী কোষ। যেহেতু কোষ দিয়ে সৃষ্টি হচ্ছে, তাহলে কোষের মধ্যে কি আছে? অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো এক ধরনের পদার্থ আছে, আঠালো পদার্থ। সেই আঠালো পদার্থের নাম হচ্ছে কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। তাহলে জীবন জিনিসটা কি? জীবন হচ্ছে প্রোটোপ্লাজম, যার মধ্যে আছে তারই কি আছে? জীবন আছে। তাহলে প্রোটোপ্লাজম ঘেরা যে জীবটা, যার মধ্যে জীবন আছে, তাকেই বলা হবে কি? জীব। অর্থাৎ যাদের জীবন আছে তাকে কি বলা হবে? জীব বলা হবে। এবং এই জীবদের নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকে বলা হয় জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বায়োলজি। দেখো আমি বোর্ডে লিখেছি বায়োলজি। বায়োলজি শব্দটা ইংরেজি শব্দ, কিন্তু এটা দুইটা ল্যাটিন শব্দ, কি বায়োস এবং লগোস, দুটো ল্যাটিন শব্দ। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লগোস শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান। অর্থাৎ জীবনের জ্ঞান। আমি কি বলেছি? যাদের জীবন আছে তারা জীব। আর জীবনের জ্ঞান যে বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হবে তাকে বলা হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। তাহলে আসো এই যে জীববিজ্ঞান
কাকে বলে শিখলাম এবং দুইটা ল্যাটিন শব্দ বায়োলজি এবং লগোস থেকে বায়োলজি কথাটির উৎপত্তি হয়েছে এবং এই যে বায়োলজিটা নিশ্চয়ই কোনো না কোনো বিজ্ঞানী কি আলোচনা করেছেন। এই জীববিজ্ঞানের জনক বলা হবে এরিস্টটলকে। এরিস্টটল। তাহলে জীববিজ্ঞানের জনককে এরিস্টটল। এরিস্টটল দেখো 384 খ্রিস্টপূর্বে ওনার জন্ম ছিল এবং উনি মৃত্যুবরণ করেছে 322 খ্রিস্টপূর্বে। তাহলে আমি কি বলেছি, জীববিজ্ঞানের জনককে? জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। আমরা কি পেয়েছি, জীববিজ্ঞান কাকে বলে এবং জীববিজ্ঞান বায়োলজি কথাটির উৎপত্তি কোত্থেকে হয়েছে এবং কোন বিজ্ঞানী এই জীববিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। এখন আসো, এই যে আমরা বলছি কি, আমরা প্রকৃতির দিকে যখন তাকাই আমরা কি দেখি, জীব দেখি এবং এই জীবদের মধ্যে কি দেখি, উদ্ভিদ এবং প্রাণী দেখি। এই যে উদ্ভিদ এবং প্রাণীগুলো দেখি, তাই এরিস্টটল এই উদ্ভিদ এবং প্রাণীদেরকে কি করেছে, দুইটা ভাগে বিভক্ত করেছে। কি বলেছে, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, অর্থাৎ উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এখন জগতের আগে আসো, এই জগৎ কথাটা আমি বাদ দিয়ে দিলাম। কি আছে, উদ্ভিদ এবং প্রাণী। এখন উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে আগে আসো, এই জগৎটা কোথায় আছে, উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে আছে, প্রাণীটা কোথায় আছে, প্রাণী বিজ্ঞানের মধ্যে আছে। তাহলে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান যদি আমি বলি, যে বিজ্ঞানের মধ্যে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, যে বিজ্ঞানে প্রাণীদের নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হবে প্রাণী বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যে বিজ্ঞানী আলোচনা করেছেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস, এবং প্রাণীদের নিয়ে যে বিজ্ঞানী বেশি আলোচনা করেছেন এবং যাকে প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় তিনি কে, তিনি হচ্ছে এরিস্টটল। এখানে তোমরা মনে রাখবে আমি এরিস্টটলের কথা কিন্তু দুই জায়গায় বলেছি। কি বলেছি, টোটাল বায়োলজির জনক কে, বিজ্ঞানী এরিস্টটল, এবং প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে কি, এরিস্টটল। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। এখন আসো আমাদের কি জীববিজ্ঞানের শাখা সমূহ। দেখো আমি এখানে লিখেছি আমাদের 1 নম্বর কমপ্লিট, এখন হলো 2 নম্বর জীববিজ্ঞানের শাখা। এই যে উদ্ভিদ এবং প্রাণী আছে, এই প্রাণীগুলো উদ্ভিদ এবং প্রাণী দুই ভাগে বিভক্ত করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন কে, বিজ্ঞানী এরিস্টটল। কিন্তু যুগের পরিবর্তনে দেখা যাচ্ছে কি, জীববিজ্ঞানের বিজ্ঞানের এত অগ্রযাত্রা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। দেখা গেল কি উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আলোচনা করা এটা সম্ভব হচ্ছে না। কেননা এমন কিছু জীব আছে, যেমন ধরো ছত্রাক, তারপরে মনে করো বিভিন্ন ধরনের অণুজীব, তারপরে আছে কি ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের যে বৈশিষ্ট্যগুলো অনেক ক্ষেত্রে এরা উদ্ভিদের অন্তর্ভুক্ত হয় না, প্রাণীর অন্তর্ভুক্ত হয় না। যেহেতু উদ্ভিদের অন্তর্ভুক্ত হয় না, প্রাণীর অন্তর্ভুক্ত হয় না, তাহলে আমরা কোন বিজ্ঞানের মধ্যে আলোচনা করব, উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে আলোচনা করব নাকি প্রাণী বিজ্ঞানের মধ্যে আলোচনা করব? যেহেতু এদেরকে আমরা কোনো বিজ্ঞানের মধ্যে আলোচনা করতে পারছি না, তাহলে চিন্তা ভাবনা করে পরবর্তীতে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছে যে একে কি করা যাবে না, দুইটা শাখায় বিভক্ত করা যাবে না, অন্যান্য বিজ্ঞানের মতো কি করতে হবে, তাকে দুইটা শাখায় বিভক্ত করতে হবে। সেই দুইটা শাখা কি, সেই দুইটা শাখা হচ্ছে ভৌত, দেখো জীববিজ্ঞানের শাখা ভৌত শাখা আর হচ্ছে ফলিত শাখা। তাহলে এটা কোন বিজ্ঞানের ভৌত শাখা, জীববিজ্ঞানের ভৌত শাখা। ভৌত জিনিসটা হচ্ছে ভৌত মৌলিক দিক, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় মৌলিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হবে, কার মৌলিক দিক, জীবের মৌলিক দিকগুলো নিয়ে আলোচনা করা হবে, সেই শাখাটাকেই বলা হবে ভৌত শাখা। আর ফলিত শাখা আসো, ফলিত শাখাকে যেটা বলছি আমরা অ্যাপ্লাইড বা ফলিত শাখা সেকশনটা, এই ফলিত শাখাটা হচ্ছে আমরা
ভৌত শাখায় যে শাখাগুলো পাবো সেই শাখাগুলোকে কাজে লাগিয়ে আমরা মানুষের কল্যাণে প্রয়োগের জন্য যে শাখাগুলো ব্যবহার করব সেই শাখাগুলোকে বলা হবে ফলিত শাখা। ঠিক আছে, তাহলে কি বলেছি, জীববিজ্ঞানের শাখা কয়টা, ভৌত শাখা এবং ফলিত শাখা। এখন আসো তোমরা সকলে বইটা খুলে, কঠিন কিছুই না, নামগুলো তোমরা মনে করবে যে জীববিজ্ঞানের মধ্যে মনে হয় কোনো সহজ কিছু নাই, অনেক কঠিন, কিছুই কঠিন না, অত্যন্ত সহজ। একটু তোমরা মনোযোগ দিয়ে শুধু খেয়াল করবে। এখন কি দেখো, আমি লিখেছি মরফোলজি, ট্যাক্সোনমি, ফিজিওলজি, হিস্টোলজি, এমব্রায়োলজি, সাইটোলজি, জেনেটিক্স, ইভোলিউশন, ইকোলজি, এন্ডোক্রাইনোলজি, বায়োজিওগ্রাফি। এখন আসো কি বলছি, মরফোলজি। মরফোলজি হচ্ছে অঙ্গসংস্থানিক বিদ্যা। সেই অঙ্গসংস্থানিক বিদ্যা যে বিজ্ঞানের ভৌত শাখার মধ্যে জীবের অঙ্গ প্রত্যঙ্গের গঠন কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হবে মরফোলজি। এখন আসো কি, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাস। কার শ্রেণীবিন্যাস? জীবের শ্রেণীবিন্যাস নিয়ে যে ভৌত শাখায় আলোচনা করা হবে তাকে বলা হবে কি, ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি কি করেছে, যে বিজ্ঞানী আলোচনা করেছেন শ্রেণীবিন্যাস নিয়ে, সেই শ্রেণীবিন্যাসটাকে কে আলোচনা করেছেন? সুইডিশ বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস আলোচনা করেছেন। নেক্সট আসে ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের শারীরবৃত্তীয় কার্যাবলী, যেমন ধরো শ্বসন, রেচন, পরিপাক, তারপরে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হবে যে শাখায়, তাকে বলা হবে ফিজিওলজি। নেক্সট আসো হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে কি বিদ্যা? টিস্যু বিদ্যা। টিস্যুর গঠন কার্যপ্রণালী বিন্যাস নিয়ে আলোচনা করা হবে যে শাখায়, তাকে বলা হবে হিস্টোলজি। এমব্রায়োলজি ভ্রূণবিদ্যা। জাইগোটের সৃষ্টি, নিষিক্ত জাইগোট কিভাবে সৃষ্টি হচ্ছে, জাইগোট থেকে কিভাবে গ্যামেট সৃষ্টি হচ্ছে, গ্যামেটের মিলনের ফলে কিভাবে ভ্রূণ সৃষ্টি হচ্ছে, ভ্রূণ কিভাবে পরিস্ফুটিত হয়ে একটা জীবের সৃষ্টি হচ্ছে, সেই ভ্রূণ নিয়ে যে শাখায় আলোচনা করা হবে তাকে বলা হবে এমব্রায়োলজি। তাহলে আমরা কি বলেছি, ভ্রূণবিদ্যা, ভ্রূণনী, ভ্রূণকে আমি যে জীব, আমি প্রথম অবস্থায় এই জীবটা লুকায়িত অবস্থায় ছিলাম, কোথায় ছিলাম, সেই যে জায়গায় ছিলাম, অনেক তখন আমার হাত পা হয় না, কিছুই হয় না, এই জীবটা আমি সুপ্ত অবস্থায় ছিলাম। কোথায় ছিলাম? মার গর্ভে ছিলাম সুপ্ত অবস্থায়। এই যে সুপ্ত অবস্থায় যে জীবটা থাকে, যে কোষটা থাকে, সেটাকে কি বলা হবে? ভ্রূণ বলা হবে। পরবর্তীতে আমি আরো ডিটেইলস আলোচনা করব ভ্রূণ নিয়ে বায়োলজিতে। নেক্সট আসো সাইটোলজি, কোষবিদ্যা। কি কোষের গঠন, কোষ বিভাজন, কোষের বিন্যাস নিয়ে যে শাখা আলোচনা করা হবে তাকে বলা হবে সাইটোলজি। জেনেটিক্স, বংশগতি বিদ্যা। অর্থাৎ বংশগতি বিদ্যা হচ্ছে, আমরা বংশগতি এইটা পড়ে আসছি, পিতামাতা থেকে কিভাবে সন্তান সন্ততির সৃষ্টি হচ্ছে, বংশ পরস্পরায় কিভাবে সন্তান সন্ততি জন্ম নিয়ে বংশধারাটা অব্যাহত রয়েছে, সেই যে আলোচনা করা হচ্ছে যে শাখায়, তাকে বলা হচ্ছে কি, জেনেটিক্স। এই বংশগতি বিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। এই বংশগতির উপর মেন্ডেল কিছু তত্ত্ব দিয়েছে। নেক্সটে আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আলোচনা করব। সরি, ইভলিউশন। ইভলিউশন জিনিসটা কি? ইভলিউশন জিনিসটা হচ্ছে বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা হচ্ছে পৃথিবীতে প্রাণীর বিকাশ, জীবের বিবর্তন নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় ইভলিউশন। সরি, পরে আসো ইকোলজি। ইকোলজি কি? ইকোলজি হচ্ছে প্রকৃতির মধ্যে যে জড় উপাদানগুলো আছে, এই জড় উপাদানের সঙ্গে জীবের যে একটা গভীর সম্পর্ক, আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্ক নিয়ে যে শাখা আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি হচ্ছে আমাদের কি, জীবের যে হরমোন আছে, হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। বায়োজিওগ্রাফি। জিওগ্রাফি কথা থেকে আমরা বুঝতে পারছি কি, ভূগোল।
জিওগ্রাফি। তাহলে পৃথিবীর চারিপাশে প্রকৃতির মধ্যে কোথায় কোন জীবগুলো আছে, কিভাবে বিন্যস্ত আছে, কিভাবে বসবাস করছে এবং ওই পরিবেশের মধ্যে কিভাবে তারা খাপ খাইয়ে বসবাস করছে, এই নিয়ে যখন আলোচনা করা হবে যে শাখা, তাকে বলা হবে কি বায়ো জিওগ্রাফি। নিশ্চয়ই ভৌত শাখাগুলো বুঝতে পেরেছো তোমরা, আশা করি এই নামগুলো মুখস্থ করবে। নেক্সট আসো ফলিত শাখা। ফলিত শাখা আছে দেখো প্যালিওন্টোলজি হচ্ছে জীবাশ্মবিদ্যা। জীবাশ্ম কথাটা হচ্ছে পূর্বেকার সময় যে জীবগুলো ছিল বর্তমানে বিলুপ্তি হয়ে গেছে, সেই জীবের কি আছে অংশবিশেষ যখন বহু বছর পরে মাটি খুঁড়ে সেই জীবের কোনো অস্তিত্ব বা সেই জীব নিয়ে যখন আলোচনা করা হয় যে শাখাটায়, তাকে বলা হবে প্যালিওন্টোলজি। পরে আসো বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে কি জীবের পরিসংখ্যান, জীবের সংখ্যা নিয়ে যখন আলোচনা করা হবে তাকে বলা হবে বায়োস্ট্যাটিস্টিক্স। পরে দেখো প্যারাসাইটোলজি, পরজীবী বিদ্যা। পরজীবী কথাটা কি পরজীবী, পর হচ্ছে পর, জীবী কথা হচ্ছে যাদের উপর নির্ভর করে জীবন ধারণ করে, অর্থাৎ যে সকল জীব অন্যের উপর নির্ভর করে জীবন ধারণ করে তাদেরকে কি বলা হবে এই পরজীবী। এই পরজীবীদের নিয়ে যে শাখা আলোচনা করা হবে তাকে বলা হবে প্যারাসাইটোলজি। ফিশারিজ মৎস্য বিজ্ঞান, অর্থাৎ মাছ মৎস্যজাত সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, এটা নিয়ে যখন আলোচনা করা হবে তাকে বলা হবে ফিশারিজ। পরে আসো এন্টোমোলজি। এন্টোমোলজি জিনিসটা কি? এন্টোমোলজিটা হচ্ছে কীটতত্ত্ব। কীটতত্ত্ব কি আমাদের চারিপাশে অনেক ধরনের কীটপতঙ্গ আছে, কিছু ক্ষতিকর কিছু উপকারী। তাহলে এই কীটপতঙ্গের জীবন বৃত্তান্ত আমাদের কি উপকার করে, কি ক্ষতি করে, এদেরকে কিভাবে দমন করা যায়, এগুলো নিয়ে যে শাখা আলোচনা করব তাকে বলা হবে এন্টোমোলজি। তারপর আসো মাইক্রোবায়োলজি, অণুজীব বিজ্ঞান। পৃথিবীতে অনেক ক্ষুদ্র 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 জীব আছে, যেমন ভাইরাস ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব। এই অণুজীবদের নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে তাকে বলা হবে মাইক্রোবায়োলজি। নেক্সট আসো এগ্রিকালচার। বর্তমান পৃথিবীতে জীববিজ্ঞানের যে জিনিসটা সবচেয়ে বেশি অগ্রগতি লাভ করেছে সেই জিনিসটা হচ্ছে আমাদের এগ্রিকালচার। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে যদি এগ্রিকালচার না হতো তাহলে আমাদের জীবনটা কি হতো না, সঠিকভাবে আমরা বেঁচে থাকতে আমাদের অনেক কষ্ট হয়ে যেত। তাহলে এই এগ্রিকালচার ভৌত শাখা কোনটার সঙ্গে মিল আছে দেখো, এখানে কি বলেছি আমরা এই যে ট্যাক্সোনমিতে পড়েছি শ্রেণীবিন্যাস করতে, যে উদ্ভিদ এবং প্রাণী। এই উদ্ভিদ এবং প্রাণীদেরকে যদি আমরা কি করতে পারতাম, এই উদ্ভিদটা কোথায় হচ্ছে মাটিতে হবে, উদ্ভিদ কিভাবে ফলন দিচ্ছে, কি ফল উৎপাদন করছে, কি ফসল দিচ্ছে, এই ফসলগুলো কারা ভোগ করছে, তারা কিভাবে এই ফসলগুলো কোত্থেকে পাবে, তাহলে এগুলো আমরা কোত্থেকে পাবো, এগুলো আমরা পাবো কি করে, কৃষি কাজ করে। এবং এই কৃষিকাজের উন্নতি, উন্নত প্রজাতির উফশী বীজ কিভাবে উদ্ভাবন করা যায়, এটা জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে তাকে বলা হবে এগ্রিকালচার। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। রোগ হলে কি করতে হয়, নিরাময় করতে হয়, অর্থাৎ এই নিরাময়ের জন্য কি করতে হবে, চিকিৎসা করতে হবে। এই চিকিৎসাটা নিয়ে অর্থাৎ রোগ নিরাময় যে বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হবে তাকে বলা হবে কি মেডিকেল সায়েন্স। এই মেডিকেল সায়েন্সের উন্নতির ফলেই দেখো বর্তমান পর্যায়ে বাংলাদেশে যে মহামারী, বাংলাদেশে না পুরো পৃথিবীতে যে মহামারী চলছে কি করোনা ভাইরাস কিন্তু একটা অণুজীব। এই অণুজীব কিন্তু আমি আলোচনা করেছি কোথায়, মাইক্রোবায়োলজিতে। তাহলে এই যে করোনা ভাইরাস এটা কি মাইক্রোবায়োলজির মধ্যে পড়ছে না? অবশ্যই মাইক্রোবায়োলজির মধ্যে পড়ছে। এই অণুজীবটার আক্রমণে কি হচ্ছে, যখন আমাদের আক্রমণ করছে আমরা কি হচ্ছে, আক্রান্ত হচ্ছে, আমরা রোগে ভুগছি। রোগ হলে আমাদের কি করতে হবে, নিরাময়ের জন্য চিকিৎসা করতে হবে। সেটা কোথায় পেয়েছি, আমরা চিকিৎসা বিজ্ঞানের মধ্যে পেয়েছি। এই চিকিৎসা বিজ্ঞান কিভাবে সম্ভব হয়েছে, যদি চিকিৎসাটা উন্নত চিকিৎসা হয় তাহলে কি করব, আমাদের নিরাময় হবে। তাই বর্তমানে এই উন্নত চিকিৎসার ফলে আমরা এই ভাইরাসকে, শক্তিশালী ভাইরাসকে কি করতে পারছি, আমরা মোকাবেলা করতে পারছি। পরে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংটা কি, আমি পূর্বের সাথে ভৌত শাখা আলোচনা করেছি জেনেটিক্স, বংশগতিবিদ্যা। তাহলে আমাদের বংশগতিটা আসে থেকে, যে নিউক্লিয়াসে কি আছে, ক্রোমোসোম আছে, এই ক্রোমোসোম বিভাজনের মাধ্যমে আমাদের বংশটা রাখা হয়। তাহলে ক্রোমোসোমে যেখানে ডিএনএ এবং আরএনএ সংযোজিত
থাকবে সেই জায়গাটাকে কি বলা হবে? জিন বলা হবে। এই জিনটাকে কিভাবে অন্য একটা জীবের মধ্যে ট্রান্সফার করে আমরা কি করতে পারি? উন্নত জীব তৈরি করতে পারি সেটাকে বলা হচ্ছে প্রযুক্তি। কি প্রযুক্তি? জিন প্রযুক্তি। সেটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নেক্সট আমাদের অধ্যায় আছে, সেই অধ্যায়ে আমরা আলোচনা করব। তারপরে আসো বায়োকেমিস্ট্রি। প্রাণ রাসায়নিক উপাদানগুলো কি আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, ফলিত শাখায়, তাকে বলা হবে বায়োকেমিস্ট্রি। এনভায়রনমেন্ট সায়েন্স, পরিবেশ বিজ্ঞান। দেখো এই পরিবেশ বিজ্ঞানের পরিবেশের মধ্যে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো যদি সঠিকভাবে বিন্যস্ত থাকতো প্রকৃতির নিয়মে, তাহলে আমাদের কিন্তু পরিবেশের উপাদানগুলোর এই বিপর্যয় হতো না। এই পরিবেশের উপাদানগুলো পরিবর্তনের ফলে আমাদের জীবনে নেমে আসছে মহা বিপর্যয়। যেমন বলতে পারি আমরা কার কথা? ঢাকা শহরের কথা। যেভাবে নগরায়ন হচ্ছে, এই নগরায়নের ফলে ঢাকা শহরে বসবাস করা আমাদের অসম্ভব হয়ে পড়ছে। যদি এই নগরটা যদি আমরা কি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করতে পারি, তাহলে এই সুষ্ঠু বাস্তবায়ন কিভাবে করা যায়? কোন শাখায় করা যাবে? এই এনভায়রনমেন্ট সায়েন্সের মধ্যে করা যাবে। তাহলে কি করা হবে? পরিবেশের বিজ্ঞানটার মধ্যে যে আলোচনা করা হবে। নেক্সটে আসো ম্যারিন বায়োলজি। ম্যারিন বায়োলজি হচ্ছে সমুদ্র বিজ্ঞান। অর্থাৎ কি করা হবে? সমুদ্রের নিচে বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হবে, তাকে বলা হবে ম্যারিন বায়োলজি। তারপরে ফরেস্ট্রি, বন বিজ্ঞান। বন সংরক্ষণ, বন কিভাবে সংরক্ষণ করা যায়, সংরক্ষিত রাখা যাবে, যে শাখার মধ্যে আলোচনা করা হয়, তাকে বলা হবে কি? ফরেস্ট্রি। তারপরে আসো বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি কি? এটা হচ্ছে পরিবেশের কল্যাণে এবং জীবের ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে বায়োটেকনোলজি। ফার্মেসি, ফার্মেসি আসো। ফার্মেসি হচ্ছে ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান হচ্ছে ফার্মেসি। নেক্সট ওয়াইল্ড লাইফ, কি? বন্য প্রাণী। বনের মধ্যে যে প্রাণীগুলো বসবাস করছে তাদের জীবন বৃত্তান্ত, তাদের বাসস্থান, খাবার দাবার, চালচল প্রকৃতি নিয়ে যে শাখার মধ্যে আলোচনা করা হচ্ছে, তাকে বলা হচ্ছে ওয়াইল্ড লাইফ। তারপরে আসো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর তথ্য। যেমন মনে করো আমাদের যে মরণবিধি ক্যান্সার, এই ক্যান্সার বিশ্লেষণ বিজ্ঞানটা হচ্ছে আমাদের কি? বায়ো ইনফরমেটিক্স। তোমরা নিশ্চয়ই জীববিজ্ঞানের শাখাগুলো বুঝতে পেরেছ। আশা করি এগুলো বইটা খুলে মুখস্থ করে ফেলবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে। নেক্সটে আসো, আমি কি বলেছি? উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। তাহলে এই যে আমাদের পৃথিবীর মধ্যে যে জগৎটা আছে, পুরো পৃথিবীর যে জগৎ, এই জগতের মধ্যে এত এত জীব আছে। জীবের মধ্যে কি আছে? উদ্ভিদ এবং প্রাণী আছে। প্রায় এখানে কত? প্রায় 4 লক্ষ প্রজাতির হচ্ছে উদ্ভিদ এবং 13 লক্ষ প্রজাতি হচ্ছে প্রাণী। এর উৎপত্তির কোনো শেষ আছে কিনা বলা সম্ভব। পৃথিবী যতদিন থেকে আছে এভাবে নতুন নতুন জীব উদ্ভাবিত হবে। আশা করা যায় শেষ পর্যন্ত প্রায় কোটিতে যায় পর্যন্ত দাঁড়াতে পারে। তাই এত জীব জগতে এত জীব নিয়ে আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু সম্ভব না, তাই কি করতে হবে? তাদেরকে একটা সাজানোর ব্যবস্থা করতে হবে। যেমন তোমরা যখন শ্রেণীকক্ষে বসো, আমরা কি করি? এক পাশে ছেলেদের বসাই, এক পাশে মেয়েদের বসাই। তারপরে তোমাদের শ্রেণী বিন্যস্ত করে তারপরে আমরা কি করি? পাঠদান করি। আর যদি বিন্যস্তকরণ না করে যদি পাঠদান করতাম, তাহলে তোমরা নিশ্চয়ই পাঠটা গ্রহণ করতে পারতে না, বুঝতে পারতে না। আমরাও পারতাম না, তোমরাও বুঝতে পারতে না। তাই কি করতে হবে? বিন্যাস করতে হবে। তাহলে এই বিন্যাস করার চিন্তা ভাবনাটা কে করেছেন? সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস করেছেন। এবং এই ক্যারোলাস লিনিয়াসে দেখো, ওনার জন্ম হচ্ছে 1707 খ্রিস্টপূর্ব থেকে 1778 খ্রিস্টপূর্বের মধ্যে। এই ক্যারোলাস লিনিয়াসের জীবনকালের মধ্যে তিনি কি করেছেন? চিন্তা ভাবনা করেছিলেন যে জীবের কি করতে হবে? শ্রেণী বিন্যাস করতে হবে। এই ক্যারোলাস লিনিয়াস 1735 খ্রিস্টাব্দে আপসলা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্রের উপরে ডিগ্রি লাভ করেছেন। ডিগ্রি লাভের পর উনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিভাগের অধ্যাপনা নিযুক্ত হয়েছিলেন, অর্থাৎ অধ্যাপক নিয়োজিত হয়েছিল।
কোথাকার? অপসালা বিশ্ববিদ্যালয়। কে? ক্যারোলাস লিনিয়াস। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো মনে রাখবে এবং দাগ দিয়ে রাখবে। পরে তিনি কি করেছেন? উনি চিন্তা ভাবনা করলেন, প্রকৃতির মধ্যে ওনার খুব আগ্রহ ছিল যে কি করতে হবে, শ্রেণী বিন্যাস করতে হবে। তাহলে কি করেছেন? পরে উনি প্রকৃতি থেকে কি করতেন? ওনার আগ্রহ অনুযায়ী বিভিন্ন উদ্ভিদ সংগ্রহ করতেন, বিশেষ করে ফুল সংগ্রহ করত। ফুল সংগ্রহ করে বিভিন্ন প্রজাতি প্রাণী সংগ্রহ করত। সংগ্রহ করে উনি কি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতেন। আলোচনা করে পরবর্তীতে কি করলেন? উনি দেখলেন কিছু উদ্ভিদ আছে, কিছু প্রাণী আছে। তিনি একে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুটো জগতে বিভক্ত করেছেন। এই ক্যারোলাস লিনিয়াসই সর্বপ্রথম কি করেছে? জীবের শ্রেণীবিন্যাস করেছে। এখন আসো জীবের শ্রেণীবিন্যাস জিনিসটা কি বা কাকে বলে। জীবজগতে যে বিদ্যমান কি আছে? জীব আছে, বিভিন্ন ধরনের জীব। এই বিভিন্ন জীবের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের বিভিন্ন দল ও উপদলে বিভক্ত করে ধাপে ধাপে বিন্যস্ত করাকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে এই যে শ্রেণীবিন্যাসের জনককে? শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে প্রায় 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত পৃথিবীতে এই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুটা জগৎ নিয়ে আলোচনা করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে ডিএনএ আরএনএ গঠন, কোষের বৈশিষ্ট্য, কোষের গঠন প্রভৃতি সংখ্যা প্রভৃতি আলোচনার ভিত্তিতে দেখা গেল কি করেছে? এই শ্রেণীবিন্যাসটাকে কিছুটা মডিফাই করেছে। এই মডিফাই কে করেছে? দেখো, আরএইচ হুইটেকার 1969 সালে মডিফাই করে ক্যারোলাস লিনিয়াস যে দুইটা জগতে বিভক্ত করেছিল, কি? উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। এই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে মডিফাই করে কে করেছে? আরএইচ হুইটেকার 1969 সালে 5টা রাজ্যে ভাগ করেছে। কি কি 5টা রাজ্যে ভাগ করেছে? দেখো, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি আর হচ্ছে কি অ্যানিমেলিয়া। পরবর্তীতে কি করেছে? আরো মডিফাই করে মার্কোলিস 1974 সালে এটাকে দুইটা সুপার কিংডম বিভক্ত করে 5টা রাজ্যকে এই দুইটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেছে। তাহলে আরএইচ হুইটেকার যখন নাকি এই 5টা রাজ্য বিভক্ত করেছে তখন তাকে বলা হচ্ছে কি 5 কিংডম। আর পরবর্তীতে কি করা হয়েছে? মার্কোলিস 1974 সালে কি করেছে? সুপার কিংডম, দুইটা সুপার কিংডমে বিভক্ত করেছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। এখন আসো প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা জিনিসটা কি? প্রো কথার অর্থ হচ্ছে কি? আদি, অর্থাৎ যে কোষের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যে জীবের কোষে নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত না, সেই কোষটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটা। এবং যে জীবের মধ্যে এই প্রোক্যারিওটিক কোষটা বিদ্যমান থাকবে তাকে বলা হবে প্রোক্যারিওটিক জীব, অর্থাৎ সুপার কিংডমের অন্তর্ভুক্ত আদিকোষী জীব। এখন ইউক্যারিওটা আসো, যে কোষের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, নিউক্লিয়ার পর্দা থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, সাইটোপ্লাজম থাকবে, সেটাকে কি বলা হবে? ইউক্যারিওটা বলা হবে। এটা হচ্ছে উন্নত কোষী অর্থাৎ প্রকৃত কোষী। এখন সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটার মধ্যে রাজ্য দেখো কি আছে? মনেরা হচ্ছে কি? এরা হতে পারে এককোষী, এরা আদি প্রকৃতির কোষ, এরা এককোষী এবং এদের মধ্যে কি হয়? কোষগুলো একটার সঙ্গে আরেকটা লম্বালম্বিভাবে সংযুক্ত হয়ে দলবদ্ধ ভাবে বা ফিলামেন্টাস গঠন করে বসবাস করে। তাদের খাদ্য গ্রহণ পদ্ধতিটা শোষণ পদ্ধতির হয় এবং তাদের বংশবৃদ্ধি কিভাবে হচ্ছে? সরাসরি বিভাজন পদ্ধতিতে হচ্ছে। যেমন ব্যাকটেরিয়া কি হচ্ছে? আমাদের মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত এককোষী। আর কিছু আছে যেমন নীলাভ সবুজ শৈবাল। ব্যতিক্রম কিছু জীব আছে যাদের মধ্যে কি থাকবে? প্লাস্টিক থাকবে। যেমন নীলাভ সবুজ শৈবাল, তারা কি করে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাহলে আমরা পেলাম কি? রাজ্য 1 এ মনেরা। নেক্সট আসো রাজ্য 2। রাজ্য 2 তে কি আছে? প্রোটিস্টা কি? কোন সুপার কিংডমে? ইউক্যারিওটা কিংডমের অন্তর্ভুক্ত হচ্ছে প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টা কি? এরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। এরা এককভাবেও চলাফেরা করতে পারে, আবার দলগতভাবেও চলাফেরা করতে পারে।
সম্পন্ন হয়ে থাকে। তাদের জন্মকার্য বংশবৃদ্ধিটা দেখো, তাদের কোষ বিভাজন হবে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে অযৌন জনন প্রক্রিয়া বংশ বৃদ্ধি ঘটবে। তাহলে অযৌন জনন প্রক্রিয়া যদি বংশ বৃদ্ধি করে, তারপর নেক্সট আছে আরেকটা কি জনন পদ্ধতি, যৌন জনন পদ্ধতি। এখন এই যৌন জনন পদ্ধতির বেলায় আসো, কনজুগেশনের মাধ্যমে ভিন্নধর্মী দুইটা গ্যামেট সৃষ্টি এবং এই গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। কিন্তু এই কি হয়, প্রোটিস্টা রাজ্যে এদের কোনো ভ্রূণ সৃষ্টি হবে না। তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে বলি, কি বলবো, এমিবা, প্যারামেসিয়াম, তারপর আছে কি এককোষী বা বহুকোষী শৈবাল। রাজ্য 3 ফানজাই, আর স্থলজ মৃতজীবী পরজীবী। এদের শরীরে কি থাকবে না, কোনো প্লাস্টিক থাকবে না। এরা কি, এদের শরীর সুগঠিত, এরা এককোষীয় হতে পারে, কি হতে পারে, বহুকোষীয় হতে পারে। তাহলে কি তারা আদি প্রকৃতির এবং তারা কি করে না, যেহেতু তাদের শরীরে প্লাস্টিক নাই সেহেতু তারা কি করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না। তাদের শরীরে কি থাকে, মাইসিলিয়াম থাকে। মাইসিলিয়াম হচ্ছে, যেমন ধরো আমি এখানে যদি আঁকি, কি মাশরুম। তাহলে উদাহরণ হিসেবে কার কথা বলা যায়, মাশরুম, প্যানিসিলিয়াম এর কথা বলা যায়। কিছু ইস্ট আছে, তারা কোন রাজ্যের অন্তর্গত, তারা হচ্ছে ফানজাইয়ের অন্তর্গত। পরে আসো, রাজ্য হচ্ছে 4 প্লান্টিড, এরা বহুকোষী। এদের শরীরে কি থাকবে, সুগঠিত প্লাস্টিক থাকবে। এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে এবং তাদের কি হবে, তাদের বংশবৃদ্ধি কি প্রক্রিয়া হবে, তাদের বংশবৃদ্ধি শরীরবৃত্তি ও পদার্থভিত্তিক, যেমন গ্যামেট সিস্টেম মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি হবে। তাহলে বিভিন্ন ধরনের সপুষ্পক উদ্ভিদ এই রাজ্যের অন্তর্গত। কোন রাজ্যে, প্লান্টি। এই প্লান্টির মধ্যে দেখো, এই প্লান্টিটা হচ্ছে কি রাজ্য, এই রাজ্যকে কয়েকটা ডিভিশনে আবার ভাগ করা হয়েছে, কি বিভাগ, বিভাগ। মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। তারপরে আসো রাজ্য 5 কি অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া জিনিসটা কি, প্রাণী সমস্ত। তাহলে তারা কি উন্নত বহুকোষী এবং তাদের শরীরে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে। তারা কি খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল, উদ্ভিদের উপর নির্ভরশীল, কেননা তারা খাদ্য তৈরি করতে পারে না। তাহলে তাদের শরীরে কি নেই, তাদের শরীরে প্লাস্টিক নেই। কাদের শরীরে প্লাস্টিক আছে, উদ্ভিদে প্লাস্টিক আছে। যেহেতু উদ্ভিদে প্লাস্টিক আছে সেহেতু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে। তাহলে খাদ্যের জন্য প্রাণী কার উপর নির্ভরশীল, খাদ্যের জন্য প্রাণী অবশ্যই কার উপর, উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে কি অ্যানিমেলিয়া খাদ্য তৈরি করতে পারে না এবং তাদের খাদ্য গ্রহণ পদ্ধতি গলৎকরণ পদ্ধতি, এবং তারা কি করে, তারা গ্যামেট সিস্টেম মাধ্যমে যৌন জনন এর মাধ্যমে তাদের বংশবৃদ্ধি হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সকল ধরনের কি প্রোটিস্টা এবং মনেরা বাদ দিয়ে সমস্ত মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী কার অন্তর্ভুক্ত, এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আশা করি সুপ্রিয় আমার ছাত্রছাত্রী সকলেই বুঝতে পেরেছ। আমি যে পাঠগুলো আলোচনা করলাম, এই 3টা পাঠ অবশ্যই তোমরা কি করবে, শিখে ফেলবে এবং নেক্সটে তোমাদের অন্য একটা বিষয় নিয়ে অর্থাৎ অন্য টপিকস নিয়ে আসবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।